হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কিছুদিন আগেই আমি 28 ডেজ লেটার আর 28 উইকস লেটার নামের দুটো জম্বি মুভি এক্সপ্লেন করেছিলাম। ওই সিনেমাগুলো দেখানো হয়েছিল একটা দেশে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ার 28 দিন পর আর 28 সপ্তাহ পর সেই দেশের কি অবস্থা হয়েছিল। আর আজ আমরা সেই সিনেমার 3 নম্বর পর্ব দেখব, যেখানে দেখানো হয়েছে পুরো ব্রিটিশ মেইনল্যান্ডেই এই জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ার 28 বছর পর এখন সেই পুরো দেশটা কি অবস্থার মধ্যে রয়েছে। সম্প্রতি 2025 সালে মুক্তি পাওয়া এই সিনেমার নাম 28 ইয়ার্স লেটার, যার IMDb রেটিং 6.9। তো এই সিনেমার প্রথম পর্বে আমরা দেখেছিলাম 2002 সাল নাগাদ কেমব্রিজ ইউনিভার্সিটির বেশ কিছু বিজ্ঞানী বেশ কিছু শিম্পাঞ্জির উপরে এক্সপেরিমেন্ট করতে গিয়ে ভুল করে একটা রেজ ভাইরাস বা একটা জম্বি ভাইরাস তৈরি করে ফেলে। আর পরবর্তীকালে সেই ভাইরাসটা যখন শিম্পাঞ্জিদের শরীর থেকে মানুষের শরীরে চলে আসে, তখন সেই ভাইরাসের কারণে মানুষরা আস্তে আস্তে জম্বিতে পরিণত হতে শুরু করে। এরপর এক মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে ছড়াতে ছড়াতে পুরো দেশের মধ্যেই এই জম্বি ভাইরাসটা ছড়িয়ে পড়ে। আর আমাদের আজকের গল্পটাও সেই সময় থেকেই শুরু হয়, যখন পুরো দেশ জুড়েই এই জম্বি ভাইরাসটা ছড়াচ্ছিল। তো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা ঘরের মধ্যে বেশ অনেকগুলো বাচ্চা একসাথে বসে টিভি দেখছে। আসলে এই সময় পুরো দেশ জুড়েই এই ভাইরাসটা ছড়িয়ে পড়ছিল, যে কারণে এই সমস্ত বাচ্চাদের বাবা মায়েরা সমস্ত বাচ্চাদেরকে একটা ঘরের মধ্যে বন্ধ করে তাদেরকে সুরক্ষিত রাখতে চাইছিল। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই সমস্ত জম্বিরা বাইরে থেকে দরজা জানলা ভেঙে ঘরের ভিতরে চলে আসে। আর এখন তারা এক এক করে এই ঘরের ভিতরে থাকা সমস্ত বাচ্চা আর তাদের বাবা মায়ের ওপরে হামলা করতে শুরু করে দেয়। এখানেই সমস্ত বাচ্চাদের মধ্যে আমরা জিমি নামের এই ছেলেটাকে দেখতে পাই। সমস্ত জম্বিরা যখন ঘরে ঢুকে ওর মা আর বাকি সবার উপরে হামলা করছিল, সেই সুযোগে জিমি কোনো রকমে ওখান থেকে পালিয়ে দৌড়াতে দৌড়াতে পাশের একটা চার্চে চলে আসে। আসলে জিমির বাবা এই চার্চের একজন পাদ্রী ছিলেন। এখন জিমি প্রচণ্ড ভয়ে ভয়ে ওর বাবাকে ওই সমস্ত ঘটনা খুলে জানায়, যেটা শুনে জিমির বাবা বলে, একদিন তো আমাদের সবাইকেই মরতে হবে, আর আজ হলো সেই দিন যেদিন পৃথিবীর সমস্ত মানুষের পাপ পুণ্যের বিচার হবে। উনি এই কথাগুলো বলতে বলতেই বেশ অনেকগুলো জম্বি ওই চার্চের জানলা ভেঙে ভিতরে চলে আসতে শুরু করে, যেটা দেখে জিমির বাবা নিজের গলার থেকে একটা ক্রস চিহ্নের লকেট খুলে জিমির হাতে দিয়ে বলেন, তুমি চাইলে এখনই এখান থেকে পালিয়ে যেতে পারো, কিন্তু আমি এখানে থেকে সবকিছু থেকে মুক্তি পেতে চাই। নিজের বাবার এই রকম কথা শুনে জিমি প্রচণ্ড ভয়ে ভয়ে সেই লকেটটা নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর এর কিছুক্ষণের মধ্যেই বাকি জম্বিগুলো ওখানে এসে জিমির বাবার ওপরে হামলা করে দেয়। এই ঘটনার কিছুদিনের মধ্যেই ওদের পুরো দেশ মানে পুরো ব্রিটিশ মেইনল্যান্ডেই এই ভাইরাসটা ছড়িয়ে পড়ে, যার ফলে দেশের বেশিরভাগ মানুষই জম্বি হয়ে গেছিল। এখন দেশের সরকার সেনাবাহিনী কেউই এটাকে আটকাতে পারছিল না। এমনকি এই ভাইরাসের কোনো রকম ওষুধও তৈরি করা সম্ভব হয়নি, যে কারণে সময়ের সাথে সাথে এই পুরো দেশটাকেই কোয়ারেন্টাইন করে দেওয়া হয়। মানে এখন পৃথিবীর অন্য কোনো দেশের সাথেই ব্রিটিশ মেইনল্যান্ডের কোনো রকম যোগাযোগ নেই। না বাইরের অন্য কোনো দেশ থেকে কোনো মানুষ এই দেশে আসতে পারবে, আর না এই দেশের কোনো বেঁচে থাকা সুস্থ মানুষ এখান থেকে বাইরে যেতে পারবে। এইভাবে আস্তে আস্তে 28 বছর কেটে গিয়ে চলে আসে 2030 সাল। এখন আমরা লিন্ডিসফার্ন নামের এই ছোট্ট দ্বীপটা দেখতে পাই। এটা ব্রিটিশ মেইনল্যান্ড থেকে একটু দূরেই সমুদ্রের মাঝখানে থাকা ছোট্ট একটা দ্বীপ ছিল। যেহেতু এই দ্বীপটা চারিদিক দিয়ে গভীর সমুদ্রে ঘেরা ছিল, তাই এখানে কোনো রকম জম্বি আসতে পারত না। সেজন্য সমস্ত বেঁচে থাকা সুস্থ মানুষরা বিগত 28 বছর ধরে এই দ্বীপের মধ্যেই সুরক্ষিতভাবে লুকিয়েছিল। যেহেতু এই দ্বীপের মধ্যে খুবই অল্প সংখ্যক লোক ছিল, তাই এরা সবাই মিলে একসাথে একটা বড় পরিবারের মতন হয়ে থাকত। এখানে প্রত্যেকেই একে অপরকে সমস্ত রকম কাজে সাহায্য করত। আর এই দ্বীপের মধ্যে মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনের মোটামুটি সব রকম জিনিসই পাওয়া যেত। এক কথায় বলতে গেলে এই মানুষগুলো এই দ্বীপের মধ্যেই নিজেদের একটা আলাদা জগৎ বানিয়ে নিয়েছিল। এরা সমুদ্র থেকে মাছ ধরে চাষবাস করে আর পশুপালন করেই খাওয়া দাওয়া করত। আর মাঝে মাঝে বেশ কিছু লোক এই দ্বীপ ছেড়ে মেইনল্যান্ডে গিয়ে সেখান থেকেই জঙ্গলি পশু শিকার করে আনত। এখানে এই দ্বীপের মধ্যে আমরা স্পাইক নামের 10-12 বছর বয়সী এই বাচ্চা ছেলেটাকে দেখতে পাই। স্পাইক এখানে ওর বাবা জেমি আর মা আয়লার সঙ্গে থাকত। তবে বিগত বেশ অনেকদিন ধরেই ওর মা অর্থাৎ আয়লা খুবই কঠিন একটা রোগে ভুগছিল, যে কারণে ওর মা সবসময় বিছানাতেই শুয়ে থাকত আর কোনো কিছুই ঠিকভাবে মনে করতে পারত না। যেহেতু স্পাইকের জন্ম এই দ্বীপের মধ্যেই হয়েছিল, তাই বাইরের পৃথিবী সম্পর্কে ওর কোনো রকম ধারণা ছিল না। তবে আজ স্পাইকের জীবনে খুবই বড় একটা দিন ছিল, কারণ আজ ওর বাবা ওকে শিকার শেখানোর জন্য এই দ্বীপ থেকে মেইনল্যান্ডে নিয়ে যাবে। আসলে এই দ্বীপের একটা নিয়ম ছিল, এখানে সমস্ত বাচ্চাদেরকেই ছোটবেলা থেকে শিকার শেখানো হতো, আর তারা একটু বড় হয়ে গিয়ে তাদের 12 থেকে 14 বছর বয়স হয়ে গেলে
তাদেরকে এখান থেকে মেইনল্যান্ডে নিয়ে গিয়ে জঙ্গলি পশু আর জম্বির শিকার করা শেখানো হতো। আর যেহেতু স্পাইকের এখন 12 বছর বয়স হয়ে গেছে, তাই আজ ওর বাবা ওকে মেইনল্যান্ডে নিয়ে গিয়ে জম্বির শিকার করা শেখাবে। আজ স্পাইকের প্রথম শিকারের জন্য ওদের দ্বীপের সমস্ত লোকজন ওকে খুবই চিয়ার করে। আসলে এই প্রথম শিকার করার ব্যাপারটা ওদের দ্বীপের মধ্যে খুবই বড় একটা বিষয় ছিল। এরপর সবশেষে এই দ্বীপ থেকে বাইরে বেরোনোর আগে এখানকার গেটকিপাররা স্পাইককে সমস্ত নিয়ম জানিয়ে দেয়। উনি বলেন, এই দ্বীপ থেকে বাইরে বেরোনোর পর তোমাদের দুজনকে একা একাই শিকার করতে হবে। আর সেখানে যদি তোমরা কোনো বিপদের মধ্যে ফেসে যাও অথবা ওই জঙ্গলের মধ্যে কোথাও হারিয়ে যাও, তাহলেও কিন্তু কেউই তোমাদেরকে খোঁজার জন্য বা সাহায্য করার জন্য যাবে না। আর যত যাই হয়ে যাক না কেন, তোমাদেরকে কিন্তু সন্ধেবেলার মধ্যে ফিরে আসতে হবে, কারণ রাতের অন্ধকারে ওই জায়গায় থাকাটা একদমই সুরক্ষিত নয়। এখন সবকিছু শোনার পর স্পাইক ওর বাবার সাথে ওই দ্বীপ থেকে বাইরে বেরিয়ে আসে। আর এখানেই আমরা দেখতে পাই এই দ্বীপ থেকে মেইনল্যান্ডে যাওয়া আসা করার রাস্তাটা খুবই অদ্ভুত ছিল। এদের দ্বীপটা সমুদ্রের মাঝখানে থাকলেও এখান থেকে মেইনল্যান্ডে যাওয়া আসা করার জন্য ছোট্ট একটা প্রাকৃতিক রাস্তা ছিল। কিন্তু মজার ব্যাপার হলো, এই রাস্তাটাকে সবসময় ব্যবহার করা যায় না। দিনের বেলায় যখন সমুদ্রে ভাটা নেমে আসে তখনই এই রাস্তাটা দেখা যায় আর এটাকে কিছু ঘন্টার জন্য ব্যবহার করা যায়। কিন্তু যখন জোয়ারের কারণে সমুদ্রের জল বেড়ে যায় তখন এই রাস্তাটা জলের নিচে তলিয়ে যায়, আর সেই সময় এই রাস্তা দিয়ে যাওয়া আসা করা কোনোভাবেই সম্ভব না। আর জোয়ারের সময় এই জায়গায় সমুদ্রের জলের স্রোত এতটাই বেড়ে যায় যে কেউ চাইলে তখন সাঁতার কেটেও মেইনল্যান্ড থেকে ওই দ্বীপে যাওয়া আসা করতে পারবে না। আর সেই কারণেই এদের দুজনকে সন্ধে নামার আগেই ফিরে আসতে বলা হয়। এইভাবে কিছুক্ষণের মধ্যেই ওরা দুজন মেইনল্যান্ডে পৌঁছে যায়। সেখানে অত বড় জায়গা, ফাঁকা মাঠ আর জঙ্গল দেখে স্পাইকের খুবই ভালো লেগে যায়। স্পাইক ওর বাবাকে বলে, এই জায়গাটা তো অনেক বড়, এখান থেকে আমি যদি একটানা সামনের দিকে এগিয়ে যাই তাহলে তো এমন একটা সময় আসবে যখন আমি আশেপাশে আর কোথাও কোনো সমুদ্র দেখতে পাবো না। ওর বাবা হাসতে হাসতে বলে, তার জন্য তোমাকে 2-3 দিন ধরে হাঁটতে হবে। এইভাবে চারিদিকে ঘুরতে ঘুরতে ওরা একটা জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। আর সেখানেই ওরা নিজেদের প্রথম জম্বি দেখতে পায়। দেখা যায় এই জম্বিটা আকারে আয়তনে খুবই মোটা ছিল। এই জম্বিগুলোকে বলা হতো স্লোলোজ। এরা খুবই আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে চলাফেরা করে, আর এরা সাধারণত মাটির পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। আসলে বিগত 28 বছর ধরে এই জম্বিদের মধ্যে অনেক পরিবর্তন চলে এসেছিল। এখানে সাধারণ জম্বিদের পাশাপাশি এই রকম ধরনের বেশ কিছু বিশেষ জম্বিও তৈরি হয়েছিল। এখন স্পাইকের বাবা ওকে বলে, সমস্ত জম্বিদের শরীরেই একটা করে দুর্বল জায়গা থাকে, যেখানে আঘাত করতে পারলেই তারা খুব সহজেই মারা যায়। আর এসব কিছু বোঝানোর পর উনি স্পাইককে তার প্রথম জম্বিটা শিকার করতে বলেন। এখন দেখা যায় স্পাইক খুবই সহজেই সেই জম্বিটাকে মেরে ফেলেছে, যেটা দেখে ওর বাবা ওর উপরে খুবই খুশি হয়। এখানে ওরা দুজন যখন শিকার করছিল তখনই পিছন দিক থেকে আরও একটা জম্বি ওদের খুবই কাছে চলে আসে। কিন্তু ওই জম্বিটা এদের কোনো ক্ষতি করার আগেই স্যামি সেটাকে দেখতে পেয়ে খুবই সহজে মেরে ফেলে। এরপর ওরা আরও বেশ কিছু জম্বির শিকার করার জন্য গভীর জঙ্গলের মধ্যে চলে যায়। আর সেখানে একটা জায়গায় ওরা দূর থেকে বেশ অনেকগুলো জঙ্গলি হরিণ দেখতে পায়। এখানে এসব কিছু দেখে স্পাইকের খুবই ভালো লাগছিল। এইভাবে চারিদিকে ঘোরাঘুরি করতে করতে ওরা একটা পরিত্যক্ত বাড়ির সামনে চলে আসে। এখন ওরা দুজন ওই ঘরের মধ্যে ঢুকে চারিদিকে তল্লাশি চালিয়ে দেখছিল সেখানে ওদের কাজের বা প্রয়োজনের কোনো জিনিস আছে কিনা। আর এখানেই খোঁজাখুঁজি করতে করতে ওরা দেখতে পায় একটা ঘরের মধ্যে একটা জম্বির হাত পা বেঁধে তাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে, আর তার সারা শরীরে চাকু দিয়ে আঘাত করার অনেক চিহ্ন রয়েছে। দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল কেউ এই জম্বিটাকে তিল তিল করে কষ্ট দিয়ে মারতে চাইছিল। এটা দেখার পর স্পাইকের বাবা বলে, এই মেইনল্যান্ডের মধ্যে আমরা ছাড়াও আরো অনেক সুস্থ মানুষ বেঁচে আছে, আর তাদের মধ্যে থেকেই হয়তো কেউ এই জম্বিটাকে এইভাবে কষ্ট দিয়ে মারতে চাইছিল। ওরা দুজন যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন ওই জম্বিটা ওদেরকে দেখতে পেয়ে নিজের হাত পায়ের বাঁধন খুলে ওদের দিকে এগিয়ে আসার চেষ্টা করে, যেটা দেখে স্পাইকের বাবা ওকে ওই জম্বিটাকে মেরে ফেলতে বলে। কিন্তু প্রথমের দিকে এই কাজটা করতে স্পাইক খুবই ভয় পাচ্ছিল। আসলে নিজের হাতে এইরকম মানুষ খুন করতে ওর একদমই ভালো লাগছিল না। কিন্তু শেষ অবধি ওর বাবা ওকে অনেক জোর করায় ও বাধ্য হয়ে সেই জম্বিটাকে মেরে ফেলে। এরপর ওরা দুজন ওখান থেকে বেরিয়ে আবার জঙ্গলের মধ্যে ঘুরতে শুরু করে। আর তখনই ওরা একটা জঙ্গলি পশুর মৃতদেহ দেখতে পায়। দেখা যায় সেই পশুটাকে মেরে তার পুরো শরীর ছিঁড়ে খুঁড়ে তার সমস্ত নাড়ি ভুঁড়ি বের করে দেওয়া হয়েছিল, যে দৃশ্যটা দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল। তখন স্পাইক লক্ষ্য করে পাশেই সেই পশুটার শিরদাঁড়া সমেত মাথা ছাড়িয়ে সেই মাথাটা একটা গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে, যেটা দেখে খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল কেউ খুবই নৃশংসভাবে এই পশুটাকে মেরে ফেলেছে। স্পাইকের বাবা জানায় এই কাজটা করেছে আলফা নামের বেশ কিছু জম্বি।
আলফারা হলো সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি রাগী আর সবচেয়ে বেশি বুদ্ধিমান জম্বি, আর তারা ছাড়া অন্য কোনো জম্বিরাই এই ধরনের কাজ করতে পারবে না। এটা দেখে এখন জেমি খুবই ভয় পেয়ে যায়। ও বলে আমাদেরকে এখনই এখান থেকে আমাদের দ্বীপে ফিরে যেতে হবে, কারণ আশেপাশে যদি কোনো আলফা জম্বি থাকে তাহলে আমরা দুজনেই খুবই বড় বিপদে পড়ে যাব। আর এই কথা বলেই ও স্পাইককে নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু দূর যাওয়ার পরেই ওরা দূরে বেশ কিছু আলফা জম্বিকে দেখতে পায়। এখন সেই জম্বিগুলো প্রচণ্ড হিংস্রভাবে এদের দিকে এগিয়ে আসছিল। এটা দেখে এখন জেমি স্পাইককে নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। পালানোর সময় ও তীরের সাহায্যে বেশ কিছু জম্বিকে মেরেও ফেলে, কিন্তু স্পাইক এই ঘটনায় এতটাই ভয় পেয়ে গেছিল যে ও কোনোভাবেই কোনো জম্বিকে মারতে পারছিল না। এইভাবে কিছু দূর যাওয়ার পর ওরা একটা পুরানো বাড়ি দেখতে পায়। এখন ওরা দুজন সেই বাড়িতে ঢুকে উপরের ছাদের একটা গোপন জায়গায় লুকিয়ে পড়ে। ওরা মনে করেছিল বেশ কিছুক্ষণ এখানে লুকিয়ে থাকার পর ওই জম্বিরা হয়তো এখান থেকে চলে যাবে, কিন্তু এইভাবে বেশ অনেকক্ষণ পর সন্ধে নেমে অন্ধকার হয়ে যাওয়ার পর দেখা যায় তখনও ওই আলফা জম্বিদের লিডার এই বাড়ি থেকে একটু দূরেই দাঁড়িয়ে এদের জন্য অপেক্ষা করছিল। যে কারণে এখন ওরা ঠিক করে নেয় আজ রাতটা ওরা দুজন এই বাড়িতেই কাটাবে। অন্যদিকে দেখা যায় দ্বীপের মধ্যে বাকি সমস্ত লোকজন এখন স্পাইক আর জেমির ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। এদিকে রাত হয়ে যাওয়ার পর স্পাইক লক্ষ্য করে দূরে একটা জায়গায় জঙ্গলের মধ্যে আগুন জ্বলছে, যেটা দেখে স্পাইক ওর বাবার কাছে প্রশ্ন করে দূরে যেখানে আগুন জ্বলছে ওই জায়গায় কি আছে। জেমি বলে আমি কখনো জঙ্গলের ওই দিকটায় যাইনি, তাই ওই জায়গায় কি আছে সেই ব্যাপারে আমি কিছুই জানি না। এটা শুনে এখন স্পাইকের মনে হচ্ছিল দূরে ওই জায়গায় হয়তো কোনো গ্রাম আছে যেখানে এদের মতনই অনেক সুস্থ মানুষ বেঁচে আছে। এরপর রাতের বেলায় জেমি আর স্পাইক যখন ঘুমিয়েছিল তখন ওদের পাশ দিয়ে একদল জঙ্গলি পশু ছুটে যায়, যেটার কারণে ওদের বাড়িটা প্রচণ্ড জোরে কাঁপতে কাঁপতে সেটা ভেঙে পড়ে যায়। যদিও ওই বাড়িটা পুরোপুরি ভেঙে পড়ার আগেই এরা দুজন কোনো রকমে সেখান থেকে বেরিয়ে আসে। আসলে এই বাড়িটা অতিরিক্ত পুরানো হওয়ার কারণে এটা চারিদিক দিয়ে এমনি ভেঙে পড়ছিল। বাড়ি থেকে বাইরে বেরোনোর পর ওরা লক্ষ্য করে তখন সবে সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে, যেটা দেখে এখন জেমি ঠিক করে নেয় ওরা এখন এই অবস্থাতেই নিজেদের দ্বীপে ফিরে যাবে। জেমি বলে এতক্ষণে হয়তো সমুদ্রের জল অনেকটা কমে গিয়ে আমাদের ফিরে যাওয়ার রাস্তাটা বাইরে বেরিয়ে এসেছে। এখন সমুদ্রের ধারে যাওয়ার পর ওরা দেখতে পায় ওদের দ্বীপে ফিরে যাওয়ার রাস্তাটা তখনও হাঁটু সমান জলের নিচে ডুবেছিল। এখন ওরা ওই অবস্থাতেই ওই রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে নিজেদের দ্বীপে ফিরে যেতে শুরু করে। কিন্তু অর্ধেক রাস্তা যাওয়ার পর ওরা দেখতে পায় পিছন দিক থেকে একটা আলফা জম্বি ওই রাস্তা ধরেই প্রচণ্ড জোরে দৌড়াতে দৌড়াতে ওদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে এখন ওরা দুজন তাড়াতাড়ি করে ছুটতে শুরু করে, কিন্তু সমস্যা হলো এই আলফা জম্বিরা সাধারণ মানুষের থেকে অনেক বেশি জোরে দৌড়াতে পারত। সেজন্য এখন ও খুব তাড়াতাড়ি করে এদের অনেক কাছে চলে আসে। এখন ওরা দ্বীপের অনেকটা কাছে চলে এসে প্রচণ্ড জোরে জোরে চিৎকার করে আর বাঁশি বাজিয়ে সমস্ত গার্ডদেরকে ডাকতে শুরু করে। আর ওদের আওয়াজ শুনে সমস্ত গার্ডরাও জেগে গিয়ে চারিদিকের আলো জ্বালিয়ে ওই আলফা জম্বিটার ওপরে তীর চালাতে শুরু করে। কিন্তু ছোটখাটো সাধারণ তীরে ওই জম্বিটার কোনো রকম ক্ষতি হচ্ছিল না, যে কারণে শেষ অবধি একটা বড় আগুন জ্বালানো তীর ছুঁড়ে ওই জম্বিটাকে মেরে ফেলা হয়। এবার জেমি আর স্পাইক সুরক্ষিতভাবে ফিরে আসার আনন্দে সেদিন সন্ধেবেলায় ওদের দ্বীপে একটা পার্টির আয়োজন করা হয়, যেখানে সবাই মিলে একসাথে খুবই মজা আর আনন্দ করছিল। কিন্তু এখানে পার্টি চলাকালীন স্পাইক লক্ষ্য করে ওর বাবা একটা অন্য মহিলার সঙ্গে এই পার্টি থেকে বাইরে বেরিয়ে পাশের একটা ফাঁকা জায়গায় চলে গেছে। এখন স্পাইকও লুকিয়ে লুকিয়ে ওর বাবার পিছনে যেতে শুরু করে। দেখা যায় তখন ওর বাবা আর ওই মহিলাটা মিলে একসাথে খুবই উল্টোপাল্টা কাজ করছিল। দূর থেকে এসব কিছু দেখে স্পাইক প্রচণ্ড অবাক হয়ে যায়। নিজের বাবার এই রকম কাজের জন্য ওর প্রচণ্ড খারাপ লাগছিল। সেজন্য ও সঙ্গে সঙ্গেই ওই পার্টি থেকে নিজের বাড়িতে ফিরে আসে। যেহেতু স্পাইকের মা খুবই অসুস্থ হয়ে ওদের বাড়িতেই পড়েছিল, তাই এখন ওর মায়ের দেখাশোনা করার জন্য ওদের গ্রামেরই একজন বয়স্ক লোক ওদের বাড়িতে বসেছিল। এই লোকটার নাম ছিল স্যাম। এখন স্যাম ওকে প্রশ্ন করে প্রথমবার শিকার করতে গিয়ে তোমার কেমন লাগলো। তখন স্পাইক জানায় ওদের সাথে কি কি ঘটেছে আর ও কিভাবে বেশ কিছু জম্বির শিকার করেছে। এই কথাগুলো বলতে বলতে স্পাইক বলে আমি জঙ্গলের মধ্যে দূরে একটা জায়গায় আগুন জ্বলতে দেখেছিলাম। ওই আগুনটা কোথায় জ্বলছিল বা ওটাকে কারা জ্বালিয়েছে তুমি কি এই ব্যাপারে কিছু জানো? স্যাম বলে যে ওই আগুনটা জ্বালিয়েছে তার নাম হলো ডক্টর ইয়ান কেলসন। স্যাম বলে আজ থেকে 30 বছর আগে আমি ওই ডাক্তারের সাথেই কাজ করতাম, কিন্তু তারপর এই দেশে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়লে আমি বাকি সমস্ত সুস্থ মানুষের সঙ্গে এই দ্বীপে পালিয়ে আসি। কিন্তু ডক্টর কেলসন একা একাই ওই মেইনল্যান্ডে থাকার সিদ্ধান্ত নেন, আর বিগত 28 বছর ধরে উনি একা একাই ওই জায়গায় ঘুরে বেড়াচ্ছেন।
যদিও এতদিন ধরে আমি মনে করেছিলাম উনি হয়তো অনেক আগেই জম্বিদের হাতে মারা গেছেন। এটা শুনে স্পাইক খুবই অবাক হয়ে গিয়ে বলে, কিন্তু আমার বাবা তো বলেছিল সমস্ত ডাক্তাররা নাকি মারা গেছে, আর সেই কারণেই বিগত বহু বছর ধরে আমার মায়ের কোনো রকম চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। তাহলে কি আমার বাবা এতদিন ধরে আমাকে মিথ্যে কথা বলছিল? এর পরের দিন সকালে যখন জেমি বাড়ি ফিরে আসে, তখন স্পাইক ওকে বলে, তুমি তো কাল সারা রাত ধরে অন্য মেয়ের সাথে সময় কাটিয়েছ, আমাকে আর মাকে নিয়ে তোমার তো একটুও চিন্তা নেই, আর তুমি এতদিন ধরে ইচ্ছা করেই মায়ের কোনো চিকিৎসা করাওনি, আর তুমি আমাদেরকে কেন জানাওনি ওই জঙ্গলের মধ্যে এখনো একজন ডাক্তার বেঁচে আছে? জেমি বলে, কেলসন কোনো ডাক্তার না, উনি একজন পাগল। আজ থেকে 15-16 বছর আগে আমি আর আমার বেশ কিছু সঙ্গী যখন জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করছিলাম, তখন আমরা প্রথমবারের জন্য ডক্টর কেলসনকে দেখতে পাই। আমরা লক্ষ্য করি ডক্টর কেলসন বহু শত শত মানুষের মৃতদেহ একটা জায়গায় লাইন দিয়ে শুইয়ে রেখেছেন, আর সেখানে উনি এক এক করে ওই মৃতদেহগুলোকে আগুনে পোড়াচ্ছেন। ওনার এইরকম অদ্ভুত কাজকর্ম দেখে আমরা প্রত্যেকেই প্রচণ্ড ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে আসি, আর তারপর থেকে আমরা কখনোই ওনাকে খোঁজার বা ওনার সঙ্গে যোগাযোগ করার কোনো রকম চেষ্টা করিনি। এটা শুনে এখন স্পাইক বলে, আচ্ছা, আমার মা যদি রোগের কারণে মারা যায়, তাহলে কি তুমি কাল রাতে যে মেয়েটার সঙ্গে ছিলে তাকে বিয়ে করে নেবে? এই কথা শুনে জেমি প্রচণ্ড রেগে গিয়ে স্পাইকের গালে জোরে একটা চড় মারে। এখন স্পাইক প্রচণ্ড কষ্টে নিজের মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এরপর ও জেমিকে বলে, আজকের পর থেকে তুমি যেন আমার আর আমার মায়ের ধারে পাশেও আসার চেষ্টা করবে না, আমরা নিজেদের খেয়াল নিজেরাই রাখতে পারবো। এর পরের দিন সকালে স্পাইক ওদের দ্বীপের একটা ছোট্ট ঘরে ইচ্ছা করে আগুন ধরিয়ে দেয়, আর তারপর ওদের গেটে পাহারায় থাকা সমস্ত লোকজনকে ওই আগুনটা নেভানোর জন্য ডেকে নিয়ে যায়। সবাই যখন ওই আগুন নেভাতে ব্যস্ত ছিল, সেই সুযোগে স্পাইক ওর মাকে নিয়ে ওই দ্বীপ থেকে পালিয়ে মেনল্যান্ডে চলে আসে। আসলে স্পাইক এখন ডক্টর কেলসনের কাছ থেকে নিজের মায়ের চিকিৎসা করিয়ে তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে চাইছিল। এদিকে দেখা যায় অতিরিক্ত শরীর খারাপ থাকার কারণে স্পাইকের মা অর্থাৎ আয়লা এখন কোনো কিছুই মনে করতে পারছিল না। এখন আয়লা স্পাইককে কোনো রকম প্রশ্ন না করে চুপচাপ ওর সঙ্গে যেতে শুরু করে। এইভাবে সারাদিন ধরে বেশ অনেকটা পথ চলার পর রাতের বেলায় ওরা একটা পুরানো চার্চের মধ্যে বিশ্রাম নেয়। রাতের বেলায় এরা দুজন যখন ঘুমিয়েছিল, তখনই একটা জম্বি হামাগুড়ি দিতে দিতে স্পাইকের অনেকটা কাছে চলে আসে। কিন্তু ওই জম্বিটা এদের কোনো ক্ষতি করার আগেই আয়লা হঠাৎ করেই ঘুম থেকে উঠে সেটাকে পিটিয়ে মেরে ফেলে। যদিও পরের দিন সকালে ঘুম থেকে উঠে নিজের রোগের কারণে আয়লা ওই জম্বিটাকে পিটিয়ে মেরে ফেলার কথাটা পুরোপুরি ভুলে গেছিল। অন্যদিকে দেখা যায় বেশ কিছু সৈনিক এখন এই ব্রিটিশ মেইনল্যান্ডের মধ্যে ফেসে গেছে, আর এখন বেশ কিছু আলফা জম্বি তাদেরকে মারার চেষ্টা করছে, যে কারণে ওই সৈনিকগুলো এই জম্বিদেরকে গুলি করে মারতে মারতে পালাতে শুরু করে। কিন্তু একটা সময় যখন এদের বন্দুকের গুলি শেষ হয়ে যায়, তখন ওই জম্বিরা এক এক করে সমস্ত সৈনিকদেরকে মেরে ফেলে। এখন এদের সবার মধ্যে থেকে শুধুমাত্র এরিক নামের একজন সৈনিকই বেঁচে ছিল, যে কোনো রকমে ওই জম্বিদের কাছ থেকে নিজের জীবন বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে আসে। অন্যদিকে স্পাইক আর আয়লা যখন একটা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে আসছিল, তখন বেশ কিছু জম্বি ওদেরকে দেখতে পেয়ে ওদেরকে মারার চেষ্টা করে, যে কারণে এখন ওরা দুজন কোনো রকমে ওখান থেকে পালিয়ে একটু দূরে থাকা একটা পরিত্যক্ত পেট্রোল পাম্পের মধ্যে ঢুকে যায়। কিন্তু সমস্যা হলো, যেহেতু এই পেট্রোল স্টেশনটা অনেকদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, তাই এখন বহু বছর ধরে বেশ অনেকটা পেট্রোল লিক করে এই স্টেশনের ভিতরে বেশ অনেকটা ফ্লেমেবেল বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়েছিল। আর সেজন্যই ভিতরে ঢোকার পর ওই বিষাক্ত গ্যাসের কারণে এরা দুজন কোনোভাবেই নিঃশ্বাস নিতে পারছিল না। এদিকে বাকি জম্বিরাও এখন এদের পিছন পিছন ওই স্টেশনের মধ্যে ঢুকে পড়ে। এই অবস্থায় এদের দুজনের কাছে পালানোর কোনো রকম রাস্তা ছিল না, এরা পুরোপুরিভাবে ওখানে ফেসে গেছিল। কিন্তু ওই জম্বিরা এদের ওপরে হামলা করার আগেই এরিক নামের সেই সৈনিকটা ওখানে এসে ওই জম্বিদের ওপরে একটা গুলি চালায়, আর সেই গুলি থেকে তৈরি হওয়া স্পার্কের কারণে ওই স্টেশনের ভিতরে থাকা সমস্ত গ্যাসে আগুন ধরে গিয়ে সেখানে একটা বিশাল বড় বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় স্পাইক আর আয়লা কোনো রকমে একটা টেবিলের তলায় লুকিয়ে নিজেদের জীবন বাঁচিয়ে নিলেও ওখানে থাকা বাকি সমস্ত জম্বিরা তখন মারা যায়। এরপর এরিক, স্পাইক আর আয়লা ওখান থেকে একটা সুরক্ষিত জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরিক বলে, আমি একজন স্কটল্যান্ডের সৈনিক, আমি আর আমার বেশ কিছু সৈনিক একটা বোটে করে সমুদ্রের মধ্যে পেট্রোলিং করছিলাম, কিন্তু তখন একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে আমাদের বোটটা ডুবে যায়। সেখানে আমাদের বাকি সৈনিকরা মারা গেলেও আমরা 8 জন কোনো রকমের সাঁতার কেটে এখানে চলে আসি। কিন্তু এখানে আসার পরে আমাদের ওপরে জম্বি হামলা করে আমার বাকি সৈনিকদেরকেও মেরে দেয়। এখন শুধুমাত্র আমি একাই বেঁচে আছি, আর আমি বুঝতে পারছি না আদৌ আমি এখান থেকে কখনোই আমার বাড়ি ফিরে যেতে পারবো কিনা। এখানে এরিকের কাছ থেকে বাইরের পৃথিবীর বিভিন্ন খোঁজ খবর জেনে স্পাইক খুবই অবাক হয়ে যায়।
এমনকি এরিকের কাছে থাকা ওর হেলমেট, মোবাইল ফোন আর বন্দুক দেখেও স্পাইক খুবই অবাক হয়ে সেগুলোর দিকে তাকিয়েছিল। আসলে যেহেতু স্পাইক ছোটবেলা থেকে ওই দ্বীপের মধ্যেই বড় হয়েছে, তাই বাইরের বাকি পৃথিবী সম্পর্কে ওর কোনো রকম ধারণা ছিল না। এখন এরিকের কথাগুলো শুনে ওর বাইরের পৃথিবী সম্পর্কে জানার খুবই আগ্রহ বেড়ে যায়। এইভাবে গল্প করতে করতে বেশ কিছু দূর যাওয়ার পর আয়লা একটু দূরের থেকেই একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এখন সেই আওয়াজের পিছন পিছন গিয়ে ওরা একটা পরিত্যক্ত ট্রেনের কামরা দেখতে পায়। ভিতরে ঢোকার পর দেখা যায় ওই ট্রেনের মধ্যে আগে থেকেই একজন প্রেগনেন্ট জম্বি মহিলা ছিল, যে এখন খুবই কষ্ট করে নিজের বাচ্চাকে জন্ম দেওয়ার চেষ্টা করছিল। এটা দেখে এখন আয়লা কোনোরকমভাবে ভয় না পেয়ে ওই জম্বিটার কাছে গিয়ে ওকে বাচ্চা ডেলিভারি করার জন্য সাহায্য করে। কিন্তু ওই বাচ্চাটা ডেলিভারি হয়ে যাওয়ার সাথে সাথেই ওই জম্বিটা এদের ওপরে হামলা করার চেষ্টা করে, যেটা দেখে এরিক সাথে সাথেই ওই জম্বিটাকে গুলি করে মেরে ফেলে। এরপর ওরা লক্ষ্য করে এখন ওই জম্বিটা যে বাচ্চাটার জন্ম দিয়েছে সে এখন বাকি মানুষদের মতন পুরোপুরি সুস্থ স্বাভাবিক ছিল। ওই বাচ্চাটার শরীরে এই জম্বি ভাইরাসের কোনো রকম প্রভাব পড়েনি, যে কারণে এখন স্পাইক আর আয়লা ওই বাচ্চাটাকে যত্ন করে নিজেদের কাছে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এরিক মনে করেছিল ওই বাচ্চাটার থেকে হয়তো এদের শরীরে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, সেজন্য এখন এরিক ওই বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছিল। এরিক বলে, তোমরা এই বাচ্চাটাকে এখনই নিচে মাটিতে রেখে দাও, না হলে কিন্তু আমি তোমাদের সবাইকে গুলি করে মেরে ফেলবো। এরিক যখন এই কথাগুলো বলছিল তখনই ওখানে একটা আলফা জম্বি এসে হঠাৎ করেই ওর ওপরে হামলা করে ওকে মেরে ফেলে। নিজেদের চোখের সামনে এই দৃশ্য দেখে স্পাইক আর আয়লা প্রচন্ড ভয় পেয়ে গিয়ে ওই বাচ্চাটাকে নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। এদিকে ট্রেনের ভিতরে সেই মৃত প্রেগনেন্ট জম্বিটাকে দেখে এই আলফা জম্বিটা এখন প্রচন্ড রেগে যায়। দেখে মনে হচ্ছিল ওই প্রেগনেন্ট জম্বিটা হয়তো এই আলফা জম্বিটার স্ত্রী ছিল। এই ঘটনায় ওই আলফা জম্বিটা এখন প্রচন্ড রেগে গিয়ে এদের দিকে জোরে জোরে চিৎকার করতে করতে এগিয়ে আসতে শুরু করে। এদিকে স্পাইক ওই জম্বিটার গায়ে তীর মেরে ওকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু দেখা যায় এই আলফা জম্বিটা এতটাই শক্তিশালী ছিল যে এর গায়ে অনেকগুলো তীর লাগার পরেও এর কোনো রকম ক্ষতি হয়নি। একটা সময় ওই জম্বিটা যখন এদের বেশ অনেকটা কাছে চলে আসে তখনই একটু দূরের থেকে কেউ একজন ওই জম্বিটার গায়ে একটা বিষ মাখানো ব্লো ডার্ট ছুঁড়ে মেরে ওকে অজ্ঞান করে দেয়। এখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাওয়ার জায়গায় ওই জম্বিটা এখন নিস্তেজ হয়ে ওখানে চুপচাপ দাঁড়িয়েছিল। এখানে দেখা যায় যে লোকটা ওই জম্বিটাকে তীর মেরে অজ্ঞান করে দিয়েছিল উনি হলেন ডক্টর ইয়ান কেলসন। আর এই ডাক্তারটাকে খোঁজার জন্যই স্পাইক ওর মাকে নিয়ে এই জঙ্গলে এসেছিল। এখন ডক্টর কেলসন এদেরকে বলেন ওই আলফা জম্বিটার জ্ঞান ফিরে আসার আগেই আমাদেরকে এখান থেকে একটা সুরক্ষিত জায়গায় চলে যেতে হবে। আর এই কথা বলেই উনি এদেরকে নিজের সাথে করে নিজের গোপন ঠিকানায় নিয়ে আসেন। এখানে আসার পর দেখা যায় এই পুরো জায়গাটাই খুবই অদ্ভুত ছিল। এখানে চারিদিকে প্রচুর মানুষের শরীরের হাড়গোড় দিয়ে অনেকগুলো লম্বা লম্বা পিলারের মতন বানানো ছিল, আর সেগুলোর একদম মাঝখানে বেশ অনেকগুলো মানুষের মাথার খুলি দিয়ে একটা বিশাল বড় মনুমেন্টের মতন তৈরি করা ছিল, যেটা দেখে স্পাইক খুবই অবাক হয়ে প্রশ্ন করে এই জায়গাটাকে সমস্ত মানুষের হাড়গোড় আর মাথার খুলি দিয়ে এইরকম অদ্ভুতভাবে সাজানো হয়েছে কেন। ডক্টর কেলসন বলেন এই জম্বি ভাইরাসের কারণে যে সমস্ত সুস্থ আর অসুস্থ মানুষ মারা গেছে তাদের প্রত্যেকের স্মৃতির উদ্দেশ্যে আমি একটা মন্দির বা একটা মনুমেন্ট তৈরি করেছি। আমি বিগত 15 বছর ধরে এই কাজটা করে যাচ্ছি। আমি যখনই কোথাও কোনো মানুষের মৃতদেহ দেখতে পাই তখনই সেটাকে এখানে এনে আগুনে পুড়িয়ে তার হাড়গোড় আর মাথার খুলিটাকে এখানেই সাজিয়ে রেখে দেই। আর আমি এই কাজগুলো করি সমস্ত মৃত মানুষকে শ্রদ্ধা জানানোর জন্য আর তাদের স্মৃতির উদ্দেশ্যে। এসব কিছু শোনার পর স্পাইক বলে, আমি আমার মায়ের চিকিৎসা করানোর জন্য এখানে এসেছি। আমার মা বিগত অনেক বছর ধরেই খুবই অসুস্থ হয়ে আছে। এখন আমি চাই আপনি ওনার চিকিৎসা করে ওনাকে পুরোপুরি সুস্থ করে তুলুন। এই কথা শুনে এখন ডক্টর কেলসন বেশ অনেকক্ষণ ধরেই আয়লার পুরো শরীর খুব ভালো করে পরীক্ষা করে দেখেন। সব রকমভাবে পরীক্ষা করার পর উনি বলেন, আমার মনে হচ্ছে আয়লার ক্যান্সার হয়েছে, আর এখন সেই ক্যান্সারের ভাইরাসটা ওর পুরো শরীরে ছড়িয়ে পড়েছে, যার মানে এখন ওর ক্যান্সারটা একদম লাস্ট স্টেজে চলে গেছে। এই অবস্থায় ওকে বাঁচানো বা ওর চিকিৎসা করা কোনোভাবেই সম্ভব না। খুব অল্প কিছুদিনের মধ্যেই ও মারা যাবে। কিন্তু স্পাইক যেন কোনোভাবেই এই কথাগুলোকে বিশ্বাস করতে পারছিল না। ও বলে, আপনি যেভাবেই হোক আমার মাকে বাঁচান, ওনার চিকিৎসা করুন। আমার মাকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে রাজি আছি। আপনার যা জিনিসপত্র, যা ওষুধের প্রয়োজন হবে আপনি আমাকে বলুন, আমি যেভাবেই হোক সে সবকিছু জোগাড় করে দেব। এই কথাগুলো বলতে বলতেই ও প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। এদিকে আয়লা অনেক আগেই বুঝতে পেরেছিল ওর খুবই কঠিন একটা রোগ হয়েছে, সেজন্যই এখন ওর ক্যান্সারের খবরটা ও খুব সহজেই মেনে নেয়।
এখন ও স্পাইককে জড়িয়ে ধরে ওকে অনেকটা আদর করে বলে, তুমি মনে রাখবে আমি তোমাকে খুবই ভালোবাসি, আর আমি চলে যাওয়ার পর তুমি সবসময় নিজের খেয়াল রাখবে। স্পাইক যখন ওর মাকে জড়িয়ে ধরেছিল তখন পিছন থেকে ডক্টর কেলসন ওর শরীরে একটা ওষুধ মাখানো ব্লোডার্ট ছুঁড়ে মেরে ওকে বেশ কিছুটা নিস্তেজ করে দেন, যার ফলে স্পাইক ওখানে চুপচাপ বসে পড়ে। ওর একটু নড়াচড়া করার ক্ষমতা ছিল না। এখন আয়লা সেই জম্বির বাচ্চাটা স্পাইকের কোলে দিয়ে ওকে বলে, এখন থেকে তুমি এই বাচ্চাটার খেয়াল রাখবে আর একে সুরক্ষিতভাবে আমাদের দ্বীপে ফিরিয়ে নিয়ে যাবে। আমার এই ক্যান্সারের কারণে আমি প্রত্যেক দিন খুবই কষ্ট পেয়ে তিল তিল করে মারা যাচ্ছি, কিন্তু এখন আমি পুরোপুরিভাবে শান্তিতে মরে যেতে চাই। আর এই কথা বলেই ও স্পাইককে শেষবারের মতন আদর করে ওকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে আসে। এরপর পাশেই একটা অন্ধকার জায়গায় গিয়ে ডক্টর কেলসন আয়লাকে বেশ কিছু ওষুধের সাহায্যে কোনো রকম কষ্ট না দিয়েই মেরে ফেলেন, আর তারপর উনি আয়লার মৃতদেহটা আগুনে পুড়িয়ে সেটার শেষকৃত্য সম্পন্ন করেন। এদিকে স্পাইক তখন একটা জায়গায় বসে বসে নিজের মায়ের সাথে কাটানো সমস্ত পুরানো আর ভালো স্মৃতিগুলোকে মনে করছিল। বেশ কিছুক্ষণ পর যখন সেই ওষুধের প্রভাব কেটে গিয়ে স্পাইকের পুরোপুরিভাবে জ্ঞান ফিরে আসে, তখন ডক্টর কেলসন আয়লার মাথার খুলিটা স্পাইকের হাতে দিয়ে বলে, এটাকে তুমি আমার তৈরি এই মন্দিরের সবথেকে ভালো জায়গায় রেখে দাও। এখন স্পাইক নিজের মায়ের মাথার খুলিটা হাতে নিয়ে সেটাকে দেখে প্রচণ্ড কষ্টে ভেঙে পড়ে। এরপর ও সেই মাথার খুলি দিয়ে তৈরি করা টাওয়ারের একদম ওপরে উঠে নিজের মায়ের মাথার খুলিটাকে সবচেয়ে ওপরে একদম ভালো জায়গায় গুছিয়ে রেখে দেয়। এর কিছুক্ষণের মধ্যেই সূর্যের আলো ফুটে গিয়ে সকাল হয়ে যায়। এখন ওরা দেখতে পায় আগের দিন ওরা যে আলফা জম্বিটাকে অজ্ঞান করে দিয়েছিল, এখন সেই জম্বিটার প্রচণ্ড রেগে গিয়ে দূর থেকে এদের দিকে এগিয়ে আসছে, যেটা দেখে ডক্টর কেলসন আর স্পাইক সেই জম্বির বাচ্চাটাকে সাথে নিয়ে একটা গর্তের মধ্যে লুকিয়ে পড়েন। কিন্তু এখন সেই জম্বিটা এসে ওই গর্ত থেকে ডক্টর কেলসনকে টেনে বের করে ওনাকে মারার চেষ্টা করে। যদিও এসব কিছুর মধ্যে স্পাইক আরও একবার সেই অজ্ঞান করার ইঞ্জেকশনটা ওই জম্বির হাতে ঢুকিয়ে ওকে অজ্ঞান করে দেয়, যার ফলে কিছুক্ষণের মধ্যেই আরও একবার সেই জম্বিটা পুরোপুরি নিস্তেজ হয়ে যায়। এরপর স্পাইক সেই জম্বির বাচ্চাটাকে সাথে নিয়ে নিজেদের দ্বীপে ফিরে যায়, কিন্তু ও কোনোভাবেই সেই দ্বীপের ভিতরে ঢোকে না। ও ওই দ্বীপের বাইরেই ওই বাচ্চাটাকে রেখে দিয়ে ওখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর ওই বাচ্চাটার কান্নার আওয়াজ শুনে সবাই যখন ওকে ভিতরে নিয়ে যায়, তখন দেখা যায় ওই বাচ্চাটার সাথে স্পাইক নিজের বাবার উদ্দেশ্যে একটা চিঠি লিখে রেখেছিল, যে চিঠিতে লেখা ছিল বিগত বেশ কিছুদিন ধরে ওদের সাথে কি কি হয়েছে আর ওর মা কিভাবে মারা গেছে। সেই একই সাথে ও লিখে রাখে এই বাচ্চাটা একটা জম্বির শরীর থেকে জন্ম নিলেও ও পুরোপুরি সুরক্ষিত ছিল, তাই ওর বাবা আর এই দ্বীপের বাকি সবাই যেন ওই বাচ্চাটার খেয়াল রাখে। আমার মায়ের স্মৃতির উদ্দেশ্যে আমি ওই বাচ্চাটার নাম রেখেছি আয়লা। এরপর ও নিজের বাবার উদ্দেশ্যে লেখে, আমি আগামী বেশ কিছুদিন এই দ্বীপে ফিরে আসব না। আমি ওই মেনল্যান্ডের সমস্ত জায়গাটা খুব ভালো করে ঘুরে দেখতে চাই। আমি এত দূরে যেতে চাই যেখান থেকে কোনোভাবেই আর সমুদ্র দেখা যাবে না। আমার যখন মন চাইবে আমি তোমাদের কাছে ফিরে আসব, ততদিনের জন্য তুমি যেন আমাকে কোনোভাবেই খোঁজার চেষ্টা করো না। এই চিঠিটা পড়ে জেমি এখন পাগলের মতন ছুটতে ছুটতে স্পাইককে খোঁজার জন্য ওই দ্বীপ থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় ততক্ষণে সমুদ্রের জল বেড়ে গিয়ে ওই রাস্তাটা পুরোপুরি ডুবে গেছিল। অন্যদিকে দেখা যায় বিগত 28 দিন ধরে স্পাইক ওই দ্বীপ ছেড়ে এই মেনল্যান্ডের মধ্যে একা একা ঘোরাঘুরি করছে। এখানে ও একা একাই সমুদ্র থেকে মাছ ধরে অথবা বিভিন্ন পশুর শিকার করে খাওয়া দাওয়া করে, আর যখনই কোনো জম্বি ওর ধারে পাশে চলে আসে ও তখন তাদেরকে মেরে ফেলে। এরকমভাবেই একদিন যখন বেশ অনেকগুলো জম্বি স্পাইককে মারার জন্য ওর দিকে এগিয়ে আসতে শুরু করে, তখন স্পাইক সেই জম্বিদেরকে মারতে মারতে ওখান থেকে পালাতে শুরু করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখা যায় সেখানে রাস্তা পুরোপুরি শেষ হয়ে গেছে। এই অবস্থায় স্পাইক ওখানে একরকমভাবে ফেসে গেছিল, কিন্তু ঠিক তখনই ওখানে স্পাইককে বাঁচানোর জন্য বেশ কিছু অচেনা লোকজন চলে আসে। এই সমস্ত লোকদের লিডারের নাম ছিল জিমি, আর তার গলায় একটা ক্রস চিহ্নের লকেট ছিল। এটা দেখে বোঝা যায় এটা হলো সেই জিমি যাকে আমরা একদম এই গল্পের শুরুতে দেখেছিলাম। এখন সেই বাচ্চা জিমি অনেকটা বড় হয়ে গেছে, আর এখন ও নিজের মতন আরো বেশ কিছু লোকজনকে নিয়ে নিজের একটা দল তৈরি করে এই মেনল্যান্ডের সমস্ত জম্বিদেরকে মেরে চারিদিকে ঘুরে বেড়ায়। এখন ওরা সবাই মিলে স্পাইকের পিছনে থাকা সেই জম্বিদেরকে খুব সহজেই মেরে ফেলে। এরপর সবশেষে জিমি স্পাইকের সাথে বন্ধুত্ব করে ওকেও নিজেদের দলে যুক্ত করে নেয়, আর এখান থেকে শুরু হয় স্পাইকের অ্যাডভেঞ্চারে ভর্তি নতুন জীবন। আর এখানেই এই গল্পটা শেষ হয়। এই ভিডিও নিয়ে আপনাদের যে কোনো রকম মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এটাকে একটা লাইক করতে পারেন, আর অপছন্দ হলে অবশ্যই ডিসলাইক করবেন।
তো আপাতত আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন অন্য একটা ভিডিও নিয়ে।